আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার সেশন 2021 এবং 22 হিসাব বিজ্ঞান হ্যাঁ টেবল অ্যানালাইসিসের দ্বিতীয় ক্লাস। ঠিক তো সাউন্ড আছে কিনা? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো প্লিজ, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা ক্লাসটা আগে শেয়ার করো, তোমরা ক্লাসটা শেয়ার করো, আমি পেজ লিখে দিছি, ক্লাস শুরু হয়ে যাবো। হ্যাঁ সবাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমি সবার কমেন্ট দেখবো, তার আমি আগে একটু করে দিচ্ছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা তোমাদের পরিচিত সবাইকে একটু মেনশন দাও, সবাই ক্লাসটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দাও। আমি লিখে দিছি, আমাদের ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। হ্যাঁ 5 মিনিটের মধ্যে লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমার ক্লাসটা শুরু হয়ে যাবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো প্লিজ। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, সবাই তাড়াতাড়ি জয়েন করো, একটু মেনশন করে দাও, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, মেনশন করে দাও, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো এবং মেনশন করে দাও, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো এবং মেনশন করে দাও, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো এবং মেনশন করে দাও, সবাই মেনশন করো, সবাই তোমাদের ফ্রেন্ডের মেনশন করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি দেখবো কে কে শেয়ার করো, ঠিক আছে? আমি কিন্তু দেখবো যে কে কে শেয়ার করো, আমি দেখবো কে কে শেয়ার করো, আমি দেখবো কে কে শেয়ার করো। সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। ওকে নাও, আমি এখন তোমাদের কমেন্ট দেখা শুরু করে দিব, ঠিক আছে? দেখি কে কে জয়েন করেছো। আচ্ছা ওকে, সবাই একটু শেয়ার করে, সবাই একটু শেয়ার করে শেয়ারটা রান লিখে দাও। দেখি কয়জন। হ্যাঁ আমাদের লাইভ শুরু হয়েছে 3 মিনিট 50 সেকেন্ড। আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। সবাই তাড়াতাড়ি জয়েন করো। আমি তোমাদেরকে বলে দিই, আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার 2021-22 সেশন প্রিন্সিপালস অ্যাকাউন্টিং। এই সাবজেক্টটা আমাদের বিবিএ হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট প্রত্যেকেরই আছে এবং যারা ডিগ্রি আছে তাদেরও আছে। হ্যাঁ তো সেই অনুযায়ী হচ্ছে আজকে আমাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। আমরা এর আগে টেবুলার অ্যানালাইসিস নিয়ে একটা ক্লাস করেছিলাম, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো যারা এম এ কালামের বই ফলো করো, এম এ কালামের বই থেকে হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের 3-85 পৃষ্ঠা সি 37, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2-79 পৃষ্ঠা সি 37 এবং মার্কেটিং ডিপার্টমেন্টের বইয়ে 3-78 পৃষ্ঠা সি 37। এবং যাদের কাছে বই নেই, অন্যান্য বই আছে, তাদের বইয়ে দেখো এনইউ বিবিএস 2005 সালে অঙ্কটা আসছে। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও, সবাই তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা তো দেখি কে কে আসছো, দেখি কে কে আসছো, সবাই একটু মেনশন করো। জলি আক্তার ওয়ালাইকুম আসসালাম, মাসুদুর রহমান ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সারিয়া সুহা ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা প্লিজ।
হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার ডান। ইবজাম আরও থ্যাংক ইউ শেয়ার করার জন্য, তুন্নি শেয়ার করার জন্য থ্যাংক ইউ, কাফিবিল্লাহ শেয়ার করার জন্য থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দাও। জানাতুল ফেরদৌস শেয়ার করার জন্য থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব, আমাদের সময় শেষ। আমরা এখন নির্ধারিত ক্লাসে চলে যাব। এখন তোমরা বলো কে কে যারা প্রশ্নটা বের করে ফেলেছো ওকে লিখে দাও। আমরা আজকে যে প্রশ্নটা সলভ করব এই প্রশ্নটা আমাদের গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে এবং আমাদের পেজে দেওয়া হয়েছে যে টুডে লাইভ ক্লাস কোশ্চেন লেখে, ঠিক আছে? যাদের কাছে বই নেই তারা ওইখান থেকে সংগ্রহ করে আরেকটা ফোনে প্রশ্নটা রেখে আমাদের ক্লাসটা করতে থাকো। আর যাদের মানে বই কিনা হয়নি, যদি আমার ক্লাস অবশ্যই ভালো লাগে, এম এ কালাম স্যারের বই কিনবা। আমি ধরে প্রতিটা চ্যাপ্টার আমি ভালো করে শেষ করে দেবো। মাসুম আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আমার পক্ষ থেকে আবারও তোমাদেরকে আসসালামু আলাইকুম। আমরা এখন ক্লাস শুরু করে দিব। দেখো, তাহলে আমরা যে ম্যাথটা করতেছি, আমি আজকে একটু বড় ম্যাথ নিলাম যাতে তোমাদের সাথে একটু কথা বলা যায়। আজকে আমরা রিমার্কস নিয়ে কথা বলবো। অনেকে আমরা জানি না যে মন্তব্য কোন ঘরে মন্তব্য হয়, কোন ঘরে মন্তব্য হয় না এবং কেন মন্তব্য হয়, সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। সবাই একটু তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও প্লিজ। আমি তোমাদের কাছে এতটুকুই চাই যে তোমরা প্রত্যেকেই ক্লাসটা যার প্রোফাইলে শেয়ার করে দাও। লাইভ শেষ হওয়ার পরে কেটে দিও, কোনো সমস্যা নেই। তো চলো, আমরা গত ক্লাসে টেবল অ্যানালাইসিস করেছিলাম, আজকে হচ্ছে আমাদের টেবল অ্যানালাইসিস ক্লাস 2। তো দেখো, আমরা পড়তেছি 3-এর 85 পৃষ্ঠা, হ্যাঁ, হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের বই আমার কাছে। তো লেখা আছে অন জানুয়ারি 2001 আবদুল্লাহ এস্টাবলিশড বেঙ্গল ট্রাভেলস এজেন্সি। এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি, ঠিক আছে? দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ জানুয়ারি 1। এখানে দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 12টা অথবা 13টা লেনদেন আছে। তো সেই লেনদেনগুলোকে কি বলছে দেখো, শো দ্য সামারি অফ ট্রানজ্যাকশন প্রিপারিং টেবুলার অ্যানালাইসিস, ঠিক আছে? শো দেখাও প্রত্যেকটা লেনদেন কি অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব মানে সমীকরণের প্রভাব দেখাও, টেবুলার অ্যানালাইসিস মানে হিসাব সমীকরণের প্রভাব দেখাও বিবরণী ছকের মাধ্যমে। তাহলে দেখো, আমরা এখন করব লামিয়া আক্তার জানাত ওয়ালাইকুম আসসালাম। তো গত ক্লাসে আমরা এটা একটা ক্লাস করেছিলাম। আমরা জানি যে যখনই আমরা এই টেবল অ্যানালাইসিসটা করব, সব সময় আমাদেরকে এমন একটা ঘর তৈরি করতে হবে। সবাই ঘর তৈরি করো, সবাই ঘর তৈরি করে ফেলো। সবাই ঘর তৈরি করে ফেলো। এটা হচ্ছে আমাদের ডেট, তারপর হচ্ছে আজকে রিমার্কস নিয়ে আমরা কথা বলবো। এই যে রিমার্কসের জন্য একটা ঘর বানিয়ে রাখলাম, ওকে। তারপরে বলছি যে এটাকে তোমরা একটু ছোট একটু বড় করে দুইটা ভাগ করে নিবা। এখানে আমাদের দেখো, তাহলে এটাকে আমরা আবার দুইটা ভাগ করে দিব। তারপর হচ্ছে এটা, ওকে। তো এখানে হচ্ছে আমাদের ডেট। আমরা গত ক্লাস করেছি, আজকে ক্লাসে আমরা গত ক্লাস কিন্তু করেছি, হ্যাঁ। আজকে হচ্ছে আমাদের এসএস, এখানে হচ্ছে আমাদের এসএস বসবে। তারপর হচ্ছে এখানে সমান, এখানে হচ্ছে আমাদের লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, হ্যাঁ, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মানে হচ্ছে এল প্লাস ও ই। আর এখানে হচ্ছে রিমার্কস। আজকে আমরা রিমার্কস নিয়ে কথা বলবো, আমাদের কোন ঘরে রিমার্কস হবে, কোন ঘরে রিমার্কস হবে না। তো আমরা ভালো করে জানি যে যখনই আমাদের টেবুলার অ্যানালাইসিস অথবা বাংলাতে বলা হিসাব সমীকরণের প্রভাব দেখো বিবরণী ছকের মাধ্যমে, তো প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে কি কতগুলা সম্পদ আছে এবং কতগুলা দায় আছে, এবং মালিকানা সত্ত্বের জন্য অবশ্যই একটি গড় হবে। যেহেতু বলছে হিসাব সমীকরণ, আমি গত ক্লাসে কথা বলেছি বিস্তারিত, আজকে বিস্তারিত আমি কিছু বলবো না। আমাদের 1 নম্বর ক্লাসটা দেখে নিবা আর একটু বেশি জ্ঞান অর্জন করতে হলে। তাহলে আমরা জানি, গত ক্লাস থেকে আমরা জানি যে আমাদের এখানে সম্পদ বের করতে হবে এবং দায় বের করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখব আমাদের লেনদেনে কতগুলা সম্পদ আছে এবং কতগুলা দায় আছে। তো সেই জন্য আমি এখানে এ দিয়ে সম্পদ বুঝাচ্ছি, আর দায় যতগুলো আছে দায়ের গড় হবে, আর ওইয়ের জন্য তো আমাদের একটা গড় হবে, সবসময় এটা একটা গড় হবে, সবসময় হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমি স্টার্ট করতেছি আমাদের কয়টা সম্পদ এবং কয়টা দায়ের গড় হবে। দেখো, আবারও পড়তেছি অন জানুয়ারি 2001
আবদুল্লাহ established বেঙ্গল ট্রাভেল এজেন্সি, তার একটা ট্রাভেল এজেন্সি। দ্য ফলোইং ট্রানজ্যাকশন ওয়ার কমপ্লিট ডিউরিং দ্য মান্থ, ওই সময়ে তার লেনদেনগুলো নিম্নরূপ। হ্যাঁ, জানুয়ারি 1 তারিখ বলছে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি 3 লক্ষ টাকা। ইনভেস্ট ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, যখন এজেন্সিটা স্টার্ট করে আবদুল্লাহ, হ্যাঁ, তখন সে 3 লক্ষ টাকা নগদ দিয়ে সে স্টার্ট করে। তাহলে 3 লক্ষ টাকা, এই যে আমাদের 3 লক্ষ টাকা, এটা কিন্তু একটা ক্যাশ। তাহলে ক্যাশ হচ্ছে একটা সম্পদ। আমরা বুঝতে পারলাম সম্পদের একটা গড় হবে, সেটা হচ্ছে কি ক্যাশ, সেটা হচ্ছে কি আমাদের ক্যাশ। আচ্ছা, তারপরে দেখো, এবং মালিকের কোনো কিছু বিনিয়োগ করলে সেটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন। আমাদের মূলধনের জন্য একটা গড় আমরা সবসময় করব। তারপরে খেয়াল করো 2 নাম্বার, পেড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট 10,000 টাকা। আমরা জানুয়ারি মাসের জন্য ভাড়া দিয়েছি, তো আমরা জানুয়ারি মাসের সময় যদি জানুয়ারি মাসে ভাড়া দেয়, এটা অবশ্যই খরচ ধরতে হবে, তাহলে আমাদের খরচের কোনো গড় হবে না। আমরা কিন্তু গত ক্লাসে বলছি শুধুমাত্র সম্পদ এবং দায়ের গড় হবে, আর খরচ, আয়, ব্যয়, উত্তোলনের কোনো গড় হবে না, এগুলো মালিকানা সত্ত্বতে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বরে আমাদের নতুন কোনো সম্পদ আসেনি, সেই জন্য আমরা নতুন কোনো সম্পদের গড় হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 5 তারিখ, পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ 25,000 টাকা। 25,000 টাকার, হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট কেনা হয়েছে। অফিস হচ্ছে অফিস, হ্যাঁ, আর ইকুইপমেন্ট হচ্ছে সরঞ্জাম, মানে অফিস সরঞ্জাম কেনা হয়েছে 25,000 টাকা নগদ টাকা দিয়ে। তাহলে এই যে 25,000 টাকা অফিস সরঞ্জাম কিনছে, এটা কিন্তু আমাদের একটা সম্পদ। তাহলে আমরা আরেকটা সম্পদ পেলাম, এটা কি অফিস সরঞ্জাম। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে প্রশ্নের সাথে লিখে রাখতে পারো যে এখানে একটা সম্পদ, এটা একটা সম্পদ। ঠিক আছে, আমার এখানে যেহেতু ক্লাস নেই, সেজন্য কিন্তু আমরা কি করতে পারি নাই, আমার এখানে যেহেতু জায়গা নেই, সেজন্য কিন্তু আমি তোমাদেরকে আরেকটু ভালো করে একদম সম্পদের নামগুলো লিখে দিতে পারতাম। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো, গত ক্লাসে আমরা এটা করেছি। 10 তারিখ দেখো, ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইন দ্য ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট 10,000 টাকা। মানে হচ্ছে আমরা ইনকার্ড ঘটেছিল অ্যাডভার্টাইজিং কস্ট, মানে অ্যাডভার্টাইজিং বাবদ ব্যয়, ইন দ্য ডেইলি টাইমসের কাছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিছি, হ্যাঁ, অন অ্যাকাউন্ট বাকিতে। আমরা যদি বাকিতে কারো কাছে অ্যাডভার্টাইজমেন্ট দেই, তাহলে বিজ্ঞাপন হচ্ছে একটা খরচ, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটা খরচ। আমরা যদি বাকিতে দেই, ওই ব্যক্তিরা আমাদের কাছে টাকা পাবে। তুমি চাইলে এটাকে অ্যাকাউন্টস পেয়েবলও দিতে পারবা এবং নোটস আলাদা করে অ্যাডভার্টাইজিং পেয়েবলও দিতে পারবা। যাই হোক, আমরা এটা অ্যাকাউন্টস পেয়েবলে দিয়ে দিব, কারণ অনার্সে এগুলো সব অ্যাকাউন্টস পেয়েবলে দেয়। তাহলে আমাদের কি দায়ের একটা গড় হলো। আর যেহেতু অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একটা খরচের জন্য আলাদা কোনো গড় হবে না। কারণ কেন? কারণ ই বাংলায় আমরা 4টা জিনিস পাই, সেটা হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস হচ্ছে ডি। এই 4টা জিনিস সরাসরি কোথায় চলে যাবে? মূলধনের ঘরে চলে যাবে। এই 4টা জিনিস সরাসরি মূলধনের ঘরে চলে যাব। ঠিক আছে, 4টা জিনিস সরাসরি মূলধনের ঘরে চলে যাবে। তাহলে আমরা সম্পদ পেলাম 2টা, দায় পেলাম একটা। চলো আমরা আরও সামনে যাই। 14 তারিখ বলছে পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ। অফিস সাপ্লাইজ হচ্ছে আমাদের একটা সম্পদ। তাহলে আমরা আরেকটা সম্পদ পাইলাম, সেটা হচ্ছে কি অফিস সাপ্লাইজ। আমরা আরেকটা সম্পদ পেলাম, সেটা হচ্ছে সাপ্লাইজ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা সম্পদ পেলাম 3টা, দায় পেলাম একটা। এটা কিন্তু কোনো সলিউশন নেই, একবারেই সবাই একটু চোখ কান খোলা রাখো যাতে কারো ভুল না হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো 18 তারিখ দেখো, আর্ন ফর সার্ভিস রেন্ডার্ড। আর্ন মানে আয় হয়েছে, ফর সার্ভিস রেন্ডার্ড আমরা সেবা প্রদান করে আয় হয়েছে টাকা 30,000 টাকা, হচ্ছে 30,000 টাকা আমরা আয় করেছি। 20,000 টাকা ক্যাশ রিসিভ, যার মধ্যে আমরা 20,000 টাকা নগদে পেয়ে গেছি ফ্রম কাস্টমারের থেকে। অ্যান্ড দ্য ব্যালেন্স 10,000 টাকা বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট। এবং বাকি আমি আবার বলতেছি, আমরা 30,000 টাকা একজনের সেবা দিছি, সেবা দেওয়ার পরে 20,000 টাকা আমরা নগদ পেয়ে গেলাম। ঠিক আছে, ক্যাশ পাইছি, নগদ টাকা আমরা পেয়ে গেছি। তো নগদের জন্য আগে গড় ছিল, এবং আর যে 10,000 টাকা আমি তাকে বাকিতে সেবা দিছি। তো আমি যদি তাকে বাকিতে সেবা দিই, আমি তার কাছে টাকা পাই। আমরা তো জানি কারো কাছে টাকা পেলে সেটা হচ্ছে দেনাদার। দেনাদার আমার জন্য কি সম্পদ। তাহলে আমাদের আরেকটা সম্পদের গড় হবে, সেটা হচ্ছে কি দেনাদার, মানে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমরা আরেকটা নতুন সম্পদ পেলাম, এবং এটা সম্পূর্ণটা কিন্তু আয়ের জন্য কোনো গড় হয় না। আয় ব্যয় উত্তোলন মূলধনের জন্য কোনো গড় হবে না, সব মিলে একটা গড় হবে মালিকানা সত্ত্ব। কথা কি বুঝছো? আচ্ছা, গত ক্লাসে বলছিলাম। তারপরে সবাই খেয়াল করো, সবাই আবার একটু লাভ ব্রেক দিতে থাকো, মেনশন করতে থাকো, আবার প্লিজ একটু মেনশন করতে থাকো।
20 তারিখ দেখো উইথড্র হচ্ছে উত্তোলন ক্যাশ ফর পার্সোনাল ইউজ 6,000 টাকা। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 600 টাকা 6,000 টাকা উত্তোলন করবে। তো যদি সে 6,000 টাকা উত্তোলন করে তাহলে নগদ টাকা কমবে। নগদের জন্য আমাদের সম্পদ একটা বানিয়েছি গড়, এবং উত্তোলন কমলে কী কমবে? আমাদের মূলধন কমবে। তো উত্তোলনের জন্য আমাদের কিন্তু আলাদা কোনো গড় হবে না, 4টা জিনিসের জন্য আলাদা কোনো গড় হবে না। আয় ব্যয় উত্তোলন মূলধন সব মিলে একটা গড় হবে। 23 তারিখ দেখো পে ডেইলি টাইমস অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 10। দেখো আমরা জানুয়ারি 10 তারিখে ডেইলি টাইমসের কাছে একটা বাকিতে বিজ্ঞাপন দিয়েছিলাম, তাকে আজকে আমরা টাকা পরিশোধ করে দিচ্ছি। এখানে নতুন কোনো সম্পদ বা দায়ের সৃষ্টি হয়নি, এখানে নতুন কোনো সম্পদ বা দায়ের সৃষ্টি হয়নি, সেই জন্য তাদের জন্য কোনো গড় হবে না। আচ্ছা, তারপরে দেখো 25 তারিখ পারচেজ এডিশনাল অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। আমরা বাকিতে অফিস সাপ্লাইজ কিনেছি, আমাদের বাকিতে কিনি আর নগদে কিনি আমাদের অফিস সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে। আমাদের অফিস সাপ্লাইজ যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে একটা সম্পদ। আমাদের অফিস সাপ্লাইজের জন্য আমরা গড় আগে কাটছি, কারণ এর আগে আমরা আরেকবার অফিস সাপ্লাইজ কিনছি, তাহলে অফিস সাপ্লাইজের একটা গড় হয়েছে। এবং আমরা যে বাকিতে কিনছি তারা আমাদের কাছে টাকা পাবে, আমাদের হচ্ছে পাওনাদার, সেই জন্য আমরা গড় একটা নিয়েছিলাম, দায় পাশে পাওনাদার একটা গড় আগে আমরা নিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে নতুন কোনো সম্পদ অথবা দায় সৃষ্টি হয়নি। ঠিক আছে, আমি তোমাদের সবাই ক্লাস একটু পরে কমেন্ট দেখবো। আমি যখন বলবো যে তোমাদের সমস্যা বলো তখন তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো 25 তারিখ পড়ছিলাম, হ্যাঁ। তারপর দেখো 31 তারিখ পেড এমপ্লয়িজ স্যালারিজ 5,000 টাকা। পেড পরিশোধ করা হয়েছে, এমপ্লয়ি মানে কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে 5,000 টাকা। তাহলে আমার নগদ টাকা আমি পরিশোধ করছি, নগদ টাকার আমি আগে সম্পদের গড় বানাইছি, আর স্যালারি হচ্ছে একটা খরচের জন্য আলাদা কোনো গড় হয় না। তাহলে এখানে আমাদের নতুন কোনো গড় আসবে না। তারপরে দেখো 31 তারিখ রিসিভিং ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড অন জানুয়ারি 18। আমরা যে জানুয়ারি 18 তারিখে 10,000 টাকা হ্যাঁ 10,000 টাকা যে আমরা বকেয়া দিয়েছিলাম সে টাকা আজকে পাইলাম। তাহলেও এখানেও কোনো নতুন সম্পদ অথবা দায়ের উৎপত্তি হয়নি। এখানে যে সম্পদ অথবা দায় বৃদ্ধি পেয়েছে সেগুলো আমাদের আগে তৈরি করা হয়ে গেছে, হ্যাঁ। তারপরে দেখো 31 নাম্বার রিসিভ ইন ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার্ড। আমরা নিউ কাস্টমারকে আবার সেবা দিয়ে নগদের টাকা পাইছি, ইন ক্যাশ নগদের টাকা পেয়েছি, ফর সার্ভিস রেন্ডার সেবা প্রদানের মাধ্যমে আমরা আবার নগদের টাকা পেয়েছি। এখানেও নতুন কোনো সম্পদ অথবা দায়ের কোনো উৎপত্তি হয়নি, সেখানে আমাদের কোনো গড় কাটতে হবে না। পেড টেলিফোন অ্যান্ড গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিল। শোনো একটা কথা বলি, যখন আমরা ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, এগুলোকে একত্রে বলা হয় হচ্ছে উপযোগ, ইংলিশে বলা হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স। এটা হচ্ছে একটা খরচ আমরা নগদে প্রদান করেছি, সেই জন্য আমাদের কিন্তু নতুন কোনো সম্পদ অথবা দায়ের উৎপত্তি হয়নি, সেই জন্য আমাদের কিন্তু গড় তৈরি করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের তাহলে সম্পদ কয়টা হইলো দেখো, 1 2 3 4টা। আমাদের কয়টা সম্পদ হয়েছে? 4টা সম্পদ হয়েছে। আবার একটু চেক করো ভালো করে, আমাদের 4টা সম্পদ হয়েছে, দায় হয়েছে একটা আর মালিকানা সত্ত্ব একটা। তার মানে সম্পদের দিকে 4টা গড় আর দায় এবং মালিকানা সত্ত্ব দিকে 2টা গড়, একটা হচ্ছে দায় একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে সবাই এ পর্যন্ত বুঝতে পারলে সবাই ক্লিয়ার দিয়ে দাও, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিয়ে দাও, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো। আমি চেক করি যে আমাদের কোনো ভুল হয়েছে কিনা। সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো, ঠিক আছে? সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো, সবাই ক্লিয়ার এবং লাভ রিঅ্যাক্ট দিতে থাকো। যদি তোমরা বুঝে থাকো সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো। এই পর্যন্ত বুঝতে পারলে সবাই ক্লিয়ার লেখো, এই পর্যন্ত বুঝতে পারলে সবাই ক্লিয়ার লেখো। যদি কেউ না বুঝতে পারো তাহলে বলতে পারো। এই পর্যন্ত বুঝতে পারলে সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে সুইট রাফা ক্লিয়ার, হ্যাঁ, বিনতে ক্লিয়ার। আচ্ছা, নোভা হচ্ছে ক্লিয়ার, নোভার নতুন দেখতেছি। আচ্ছা, তারপর হচ্ছে ইফজা মারোয়া ক্লিয়ার, তারপর হুসাইন ক্লিয়ার, রিয়া ক্লিয়ার, সাদিকা, আফরিন, লুবনা ক্লিয়ার, সাবরিন, সামা ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত সবাই কিন্তু ক্লিয়ার। তাহলে আমাদের সম্পদের গড় হবে কয়টা? 4টা। আমাদের সম্পদের গড় যেহেতু 4টা হবে, আমরা মাঝমার বরাবর ভেঙে দিচ্ছি, আমাদের 4টা সম্পদের গড় আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে মালিকানার সত্ত্ব, একটা হচ্ছে আমাদের দায়ের গড়। তাহলে সম্পদ কি কি হবে? প্রথম হচ্ছে আমাদের ক্যাশ, তারপর হচ্ছে কি অফিস সাপ্লাইস অথবা ইকুইপমেন্ট, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। আমি প্রথমে ইকুইপমেন্ট লিখলাম। আচ্ছা, ইকুইপমেন্ট, ঠিক আছে, অফিস ইকুইপমেন্ট। তারপর হচ্ছে সাপ্লাইস,
তারপরে হচ্ছে আমি এখানে লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল। আর এদিকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়াবল, কারণ আমি বাক্যতে একবার বিজ্ঞাপন নিয়েছিলাম। তুমি চাইলে কিন্তু অ্যাডভার্টাইজিং পেয়াবল নামে একটা ঘর তৈরি করতে পারো, তাহলে আর একটু সুন্দর হয়, কিন্তু অনার্সে এটা কখনোই করে না আর কি। যদি বকেয়া কোনো খরচ হয় সেটা অ্যাকাউন্টস পেয়াবলে দিয়ে দেয়। আর এটা হচ্ছে অনার্স ইকুইটি, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা কি ক্যাপিটাল, ঠিক আছে, ওকে। তো আজকে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিব যে আমাদের রিমার্কসটা কিভাবে হয়, কোন কোন সময় রিমার্কস হয়, কোন কোন সময় রিমার্কসটা হয় না, মানে বাংলা হচ্ছে মন্তব্য। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। আমরা এই অঙ্কের সর্ব উত্তম বিষয় হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে যে সম্পদের পাশে কয়টা গড় হবে এবং দায়ের পাশে কয়টা গড় হবে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক শুরু করে দিলাম। 2001 সাল, 2001 সাল জানুয়ারি হচ্ছে 1, জানুয়ারি 1। সবাই খেয়াল করো, আমি সুন্দর করে অঙ্কটা, আচ্ছা, এ আর বুঝতে চাই উজ্জ্বল হক, এ আরটা বুঝতে চাই, এ আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, বুঝছো, অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা বাকিতে সেবা দিয়েছিলাম, সেই বাকিতে সেবা দেওয়ার কারণে আমাদের একটা দেনাদার উৎপত্তি হয়েছে, সেই জন্য আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা গড় হয়েছে, হ্যাঁ। দেনাদারের আরেক নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা যদি কোনো ব্যক্তির কাছে টাকা পাই সেটা হচ্ছে আমাদের জন্য দেনাদার, এটা একটা সম্পদ। কারো কাছে টাকা পাওয়ার সম্পদ, সেটা ইংলিশে বলো অ্যাকাউন্টস রিসিভেবল। আমি সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছি। তো সবাই খেয়াল করো, আমরা এখন লেনদেন পড়তেছি। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? দেখো, ইনভেস্ট ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিয়ে আবদুল্লাহ তার ব্যবসাটা শুরু করেছে। তো 3 লক্ষ টাকা দিয়ে যদি আবদুল্লাহ তার ব্যবসাটা শুরু করে, তাহলে ব্যবসায় কি 3 লক্ষ টাকা বাড়লো নাকি কমলো বলো তো? 3 লক্ষ টাকা বাড়লো নাকি কমলো? 3 লক্ষ টাকা কি বাড়লো নাকি কমলো? তাহলে ব্যবসায় কিন্তু আমাদের 3 লক্ষ টাকা বাড়ছে। এখন মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে 3 লক্ষ টাকা ব্যবসায় দেয়, তাহলে কিন্তু আমাদের 3 লক্ষ টাকা ব্যবসায় বাড়লো, এবং মালিক কোনো কিছু ব্যবসায় দিলে সেটা হয় মূলধন। সেটা কি হয়? মূলধন। তো মালিকে যদি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, তাহলে কি মূলধন বাড়বে নাকি কমবে বলো? অবশ্যই মূলধন বাড়বে। তাহলে মূলধন কত টাকা? 3 লক্ষ টাকা। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের আগে আরও 5টা ক্লাস গেছে, আমি কিন্তু 1000 বার বলছি যে মালিক যদি ব্যবসায় কোনো কিছু দেয় সেটা ব্যবসার জন্য মূলধন। যেহেতু সে টাকা দিচ্ছে সেজন্য আমাদের নগদ টাকা বাড়ছে 3 লাখ, এবং মালিক হয়ে কোনো কিছু দেওয়ার কারণে মূলধন বেড়েছে, সেজন্য ক্যাপিটাল বাড়ছে 3 লক্ষ টাকা। এখন এখানে আমরা রিমার্কস কেন লিখবো? ইনভেস্ট, ঠিক আছে। রিমার্কস কেন লিখবো? এখানে ইনভেস্ট লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভেস্ট। ইনভেস্ট করলো মালিকে। এরপর হচ্ছে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব, ওকে। তারপরে আমাদের কত তারিখ? এখানে কিন্তু অনেক লেনদেন আজকে, হ্যাঁ, 13টার মতো লেনদেন আছে। 2 তারিখ দেখো, 2 তারিখ সবাই ভালো করে দেখো। ইসরাজান ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, হ্যাঁ, ওই এন্ট্রিটা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, ওই এন্ট্রিটা আসবো উজ্জ্বল, টেনশন লো না, এন্ট্রিটা আসবো, সমস্যা নাই। দেনাদারটা কেন হয়েছে এন্ট্রিটা আসবো, তোমার আমি বুঝাই দিব না আসার সময়। দেখো 2 নাম্বার, পেড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট 10,000 টাকা। পেড ক্যাশ আমি নগদে পরিশোধ করেছি, ফর জন্য, জানুয়ারি অফিস রেন্ট, জানুয়ারি মাসে অফিস ভাড়ার জন্য আমি 10,000 টাকা পরিশোধ করেছি। দেখো, আমরা যদি জানুয়ারি মাসে চলমান থাকি এবং ওই মাসে যদি বাসা ভাড়া পরিশোধ বা কোনো ভাড়া দেয়, তাহলে সেটা অবশ্যই খরচে দেখাতে হবে। কারণ এখন বর্তমানে রানিং মাসেরটা অনেক সময় খরচে দেখাইতে হয়, কারণ অনেক জায়গায় এখন রানিং মাসেরটা রানিং মাসে দিতে হয়। তো সেই জন্য আমরা বুঝতে পারলাম যে আমরা 2 তারিখে আমাদের যে অফিসটা ভাড়া নিলাম, সেই অফিস ভাড়ার জন্য আমরা কত টাকা? 10,000 টাকা প্রদান করেছি। 10,000 টাকা যদি প্রদান করি, তাহলে আমাদের 10,000 টাকাটা কি কমবে নাকি বাড়বে বলো? 10,000 টাকা কি কমবে নাকি বাড়বে? সবাই বলো, 10,000 টাকা কি কমবে নাকি বাড়বে? আচ্ছা, আমার 10,000 টাকা কমলো, এবং আমার 10,000 টাকা কমলো, এবং আর কি কমবে বলো? সবাই কমেন্ট করো, 10,000 টাকা কমছে আর কি কমবে? 10,000 টাকা কমছে আর কি কমবে বলো? 10,000 টাকা কমবে আর কি কমবে বলো? 10,000 টাকা কমছে আর কি কমবে? আচ্ছা, 10,000 টাকা কমবে আর কি কমবে? আচ্ছা, এটা তো এপি। ও আচ্ছা, এটা তো আমি অ্যাকাউন্ট রিসিভেবল লিখে ফেলছি। ও, এটার কথা বলতেছ? আচ্ছা, এটা তো এপি হবে। আচ্ছা, আমি বলে এটা অ্যাকাউন্ট রিসিভেবল লিখে ফেলছি, আমি আবার লিখে দিতেছি, এটা হচ্ছে এপি মানে অ্যাকাউন্টস পেয়াবল, বুঝছো? আচ্ছা, যাই হোক, তো অ্যাকাউন্টস পেয়াবল আমি এপি লিখে ফেলছি। তোমরা বুঝতে পারো না যে এখানে আমি অ্যাকাউন্টস পেয়াবলের জায়গায় আমি রিসিভেবল লিখে ফেলছি, এটা তো তোমাদের বোঝা উচিত। তাহলে ক্যাপিটাল কমবে। ক্যাপিটাল কেন কমবে? কারণ আমরা জানি মূলধন 2টি কারণে বাড়ে, 2টি কারণে কমে। মূলধন 2টি কারণে বাড়ে, 2টি কারণে কমে।
যে দুটি কারণে বাড়ে সেটা হচ্ছে যদি মালিক ব্যবসায় বিনিয়োগ করে তাহলে মূলধন বাড়বে, যেমন 1 তারিখে মূলধন বাড়ছে, এবং ব্যবসায় কোনো আয় হলে মূলধন বাড়ে। আর দুটি কারণে মূলধন কমে, কারণ দুটি কি, যদি ব্যবসায় ক্ষতি অথবা ব্যয় হয় সেক্ষেত্রে আমাদের মূলধন কমবে, এবং মালিক যদি উত্তোলন করে নিয়ে যায় সেক্ষেত্রে মূলধন কমবে। যেহেতু 2 তারিখেরটা একটা বাড়া খরচ, এটা একটা খরচ হলে আমাদের মূলধন হ্রাস পাবে। তাহলে আমরা এখানে কি লিখব, রেন্ট এক্সপেন্স। ঠিক আছে, রেন্ট এক্সপেন্স। আচ্ছা, রিমার্কস নিয়ে কিন্তু আমি আবার কথা বলবো, রিমার্কস নিয়ে কিন্তু কথা বলবো একদম শেষে, অনেক সুন্দর ব্যাখ্যা দিব আজকে রিমার্কস নিয়ে। ঠিক আছে, কখন কখন রিমার্কস হয়, কখন হয় না, কেন হয় না সব কিছু বলবো। ক্লাসটা মনোযোগ দিয়ে করো। 5 তারিখ, পারচেজ অফিস ইকুইপমেন্ট ক্যাশ ফর 25,000 টাকা। 25,000 টাকার অফিস ইকুইপমেন্ট আমি যদি কিনি, পারচেজ অফিস ইকুইপমেন্ট, আমরা পারচেজ করেছি মানে ক্রয় করেছি অফিস ইকুইপমেন্ট 25,000 টাকা। 25,000 টাকার অফিস ইকুইপমেন্ট যদি আমরা কিনি তাহলে কিন্তু আমাদের অফিস ইকুইপমেন্ট বাড়বে। অফিস ইকুইপমেন্ট বাড়বে কত টাকার, 25,000 টাকা। আমরা নগদে কিনি বা বাকিতে কিনি, অফিস ইকুইপমেন্ট কিনলে আমাদের ব্যবসায় অফিস ইকুইপমেন্ট চলে আসবে, সেক্ষেত্রে আমাদের অফিস ইকুইপমেন্টটা বাড়বে। তাহলে অফিস ইকুইপমেন্ট বাড়ছে 25,000 টাকা। এখন কথা হচ্ছে আমি কিন্তু নগদে কিনেছি, নগদে যদি কিনি তাহলে কিন্তু আমি নগদ টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার নগদ টাকা কমবে হচ্ছে 25,000 টাকা। দেখো, তাহলে এখন এটার কিন্তু মন্তব্য হবে না। ঠিক আছে, এখন এটার মন্তব্য কেন হবে না আমি তোমাদেরকে একটু বলে বুঝিয়ে দিব ক্লাস শেষে। আজকে রিমার্কস নিয়ে সুন্দর ব্যাখ্যা দিব, তোমরা জীবনে কোনোদিন ভুল করবে না যে রিমার্কস কেন হবে না, অথবা তোমরা রিমার্কসটা কেন আগে দিতা, এই রিমার্কসটা দরকার কি, এই রিমার্কসটা দেওয়ার দরকার কি, এটা নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা দেব, এবং কখন রিমার্কস হবে কখন রিমার্কস হবে না সেটা নিয়ে আমি কিন্তু কথা বলবো। বাংলা হচ্ছে মন্তব্য, সবাই একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা কিন্তু আমাদের ক্যাপিটাল কমবে না, এটা কিন্তু আমাদের খরচ না। ক্যাপিটাল কমে বাড়ে 4টা কারণে, আয় হলে বাড়ে, আর মূলধন আসলে বাড়ে, ব্যয় হলে ক্যাপিটাল কমবে, এবং উত্তোলন হলে ক্যাপিটাল কমবে। এই 4টা কারণ ছাড়া ক্যাপিটাল কমবে না। কারণ দেখো উইকে বাংলায় 4টা জিনিস পাওয়া যায়, সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। সি হচ্ছে ক্যাপিটাল, আই হচ্ছে, আর হচ্ছে রেভিনিউ, আর ই হচ্ছে এক্সপেন্স, ডি হচ্ছে ড্রয়িংস। এই 4টা কারণ ছাড়া কখনোই ক্যাপিটাল বাড়বেও না কমবেও না। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 10 তারিখ, ইনকারেড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি নিউজ টাইমস অন অ্যাকাউন্টস 10,000 টাকা। দেখো, আমরা অনেক সময় দোকানের জন্য আমরা বিজ্ঞাপন দিই, তো এখানে আমরা কি করছি, ইনকার্ড ঘটেছিল অ্যাডভার্টাইজিং কস্ট, অ্যাডভার্টাইজিং ব্যয় ইন দ্য ডেইলি টাইমস, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেইলি টাইমস। আমরা ডেইলি টাইমসে বিজ্ঞাপন দিয়েছিলাম 10,000 টাকা, কিন্তু অন অ্যাকাউন্ট মানে বাকিতে আমরা তাদেরকে টাকা দেই নাই। আমরা যদি তাদেরকে টাকা না দেই, আমরা তো বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে, আমরা তাদেরকে টাকা না দিই, পরে তো আমাদের টাকা দিতে হবে। এটা কি খরচ হয়েছে নাকি খরচ হয় নাই? আমি বাকিতে বিজ্ঞাপন দিই বা নগদে বিজ্ঞাপন দিই, আমার কি খরচ হয়েছে নাকি হয় নাই? টাকা তো আমার অবশ্যই দিতে হবে, তার মানে আমার খরচ হয়েছে। খরচ হলে কি কমে, মূলধন কমে। খরচ হলে কি কমে, মূলধন কিন্তু কমে যাবে কত টাকার, 10,000 টাকা। খরচ হলে আমাদের কি কমবে, মূলধন কমে যাবে 10,000 টাকা। এখন কথা হচ্ছে যদি আমরা এটা নগদ টাকায় দিতাম তাহলে আমাদের নগদ কমতো 10,000 টাকা। না, আমরা নগদ দেইনি, আমরা বিজ্ঞাপন দিয়ে আসছি, ওই লোক আমাদের পরিচিত, তাদেরকে আমরা টাকা দেইনি, সেই জন্য আমাদের কি বাড়লো, একটা দায় বাড়লো, কারণ তারা আমাদের কাছে টাকা পাবে। তো তারা যদি আমাদের কাছে টাকা পায় সেই কারণে আমাদের একটা দায় বাড়লো। তাহলে কেউ যদি আমাদের কাছে টাকা পায়, এটা অ্যাকাউন্টিংয়ের ভাষায় কী বলা হয়, পাওনাদার। ইংলিশে কি বলা হয়, অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে আমাদের যেহেতু অ্যাকাউন্টস পেয়াবল মানে পাওনাদারের পরিমাণ বাড়ছে, সেই জন্য আমাদের পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে 10,000 টাকা। এবং বিজ্ঞাপন দেওয়া হচ্ছে একটা খরচ, হোক সেটা নগদে হোক বাকিতে, তাহলে আমাদের খরচ হলে আমাদের মূলধন কিন্তু কমে যাবে। এখন কিন্তু এটা রিমার্কসটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বুঝছো? ওকে, সবাই এই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। সবাই এই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও প্লিজ। সবাই লাভ ব্রেক দিতে থাকো, সবাই লাভ ব্রেক দিতে থাকো এবং ক্লিয়ার লিখে দাও। সবাই লাভ ব্রেক এবং ক্লিয়ার লিখে দাও। আজকে কিন্তু সম্পূর্ণ লেনদেন শেষ করতে অনেক বড় হবে গর। সবাই লাভ ব্রেক এবং ক্লিয়ার দিতে থাকো। আমি আজকে দেখব যে আজকের ক্লাসটা কতজনের শেয়ার করেছিলাম। 14 তারিখ, আচ্ছা 14 তারিখটা সবাই দেখো, 14 তারিখটা সবাই দেখো, 14 তারিখটা সবাই দেখো। সবাই কিন্তু পারো, দেখছো একটা ক্লাস করার পরে এটা একদম ইজি হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে করব, সেটা হচ্ছে তোমরা আগে কখনো করো না এই টেবুলারই, কিন্তু নতুন কি টেবুলার, বুঝছো? আচ্ছা 14 তারিখ দেখো, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ 5,000 টাকা। আমরা 5,000 টাকার সাপ্লাইজ পারচেজ করেছি। তাহলে
আমরা যদি 5,000 টাকার সাপ্লাইজ পারচেস করি তাও আবার নগদ টাকা দিয়ে, তাহলে প্রথমত আমাদের নগদ টাকা কমে যাবে 5,000 টাকা, কারণ আমরা কোনো কিছু কম না টাকা দিয়ে দিছি। এবং আমরা সাপ্লাইজ কিনছি, সে কারণে আমাদের সাপ্লাইজ বাড়বে হচ্ছে 5,000 টাকা। কথা কি বুঝছো? তাহলে এটারও কিন্তু আমাদের মন্তব্য হবে না। কেন হবে না আমি কিন্তু লাস্ট টাইমে বলে দিব। আসলে এগুলোর মন্তব্য না হওয়ার কারণ কি, ঠিক আছে? একদম সুন্দর ব্যাখ্যা পাইবা, আজকে সুন্দর ব্যাখ্যা পাইবা। আখি দেবরয় আদাব। আজকে আমরা সুন্দর ব্যাখ্যা পাবো। 10 ক্যাপিটাল কমছে কেন, 10 নাম্বার ক্যাপিটাল কমছে কেন? 10 নাম্বার ক্যাপিটাল কমার কারণ হচ্ছে, দেখো তন্নি 10 ক্যাপিটাল কমছে কেন, তন্নি ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল করো। তন্নি তুমি আর আমি মনে করো একটা প্রতিষ্ঠান দিলাম, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের জন্য আমাদের একটা বিজ্ঞাপন দিতে হবে। তো বিজ্ঞাপনের জন্য আমরা একটা কোম্পানির নিকট গেলাম, আমরা বিজ্ঞাপন দিলাম, বিল আসছে 10,000 টাকা, কিন্তু আমি তাদেরকে টাকা দেই নাই। টাকা আমরা পরে দিব। যদি আমরা তাদেরকে টাকা পরে দেই অথবা দিয়ে আসতাম, বিজ্ঞাপন কি খরচ নাকি খরচ না বলো তো? একটা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন কিন্তু একটা অবশ্যই খরচ। তাহলে যদি খরচ হয়, খরচ হলে ব্যবসায় কি কমে? মূলধন কমে যায়। সেই জন্য আমাদের ব্যবসায় মূলধন কমছে হচ্ছে 10,000 টাকা। যদি নগদ টাকাটা দিয়ে আসতাম, আমাদের নগদ টাকা কমতো 10,000 টাকা। কিন্তু আমরা নগদ টাকা দিয়ে আসি নাই, আমরা তাদের কাছে বাকিতে দিয়ে আসছি। বাকিতে দেওয়া মানে কি, তারা আমাদের কাছে টাকা পাবে, আমাদের একটা দায় বাড়ছে, পাওনাদার বাড়ছে, সেই জন্য এপি বাড়ছে কত? 10,000 টাকা। তন্নি যদি বুঝতে পারো ক্লিয়ার লিখে দিও। তন্নি যদি বুঝতে পারো ক্লিয়ার লিখে দিও। তন্নি যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে দিও। আচ্ছা, তন্নি যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে দিও। তারপর হচ্ছে 18 তারিখ। তন্নি তুমি একটু ক্লিয়ার লিখলে আমি একটু আমার একটু ভালো লাগবে, কারণ আমি চাই না আমার এখানে কেউ আইসা না বুঝুক, ঠিক আছে? তন্নি ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ তন্নি বোঝার জন্য। আচ্ছা, এখানে একজনও যদি না বুঝে আমি তাকেও বুঝাই, ভাই দেখো আমি কোনো বিরক্ত হই না, ঠিক আছে? ক্লাস করো, অনেক ভালো কিছু করতে পারবা। আমাদের টার্গেট হচ্ছে 80 নাম্বারসের বেশি আমরা অর্জন করব। ডিপার্টমেন্টে হাইস্ট রেজাল্ট করার টার্গেট হচ্ছে আমাদের, ঠিক আছে? 18 তারিখ দেখো, আর্ন ফর সার্ভিস, আমরা উপার্জন করেছি ফর সার্ভিস, সার্ভিসে অথবা সেবার মাধ্যমে। রেন্ডার্ড ঘটেছিল 30,000 টাকা, আমরা 30,000 টাকা উপার্জন করছি। দেখো উপার্জন করা মানে কি, মনে করো আমি কাউকে সেবা দিচ্ছি, এটা আমার আয় হয়ে গেছে, কিন্তু সেবা দিচ্ছি মানে কি, আমি তার কাছে 30,000 টাকা পাই। এখন এটা কিন্তু আমার আয় হয়ে গেছে, হয়তো বা সে পরে টাকা দিবে। তো আমি যদি 30,000 টাকার সেবা দিয়ে থাকি, 30,000 টাকা সেবা যদি আমি তাকে দিয়ে থাকি, 30,000 টাকা আমার আয় হয়েছে। তো 30,000 টাকার যদি আয় হয়, আমার মূলধন কি 30,000 টাকা বাড়বে নাকি কমবে? অবশ্যই 30,000 টাকা বাড়বে, কারণ আমি তাকে সেবা দিয়া দিছি। সে টাকা এখন কিছু দেখ বা পরে কিছু দেখ, আমি তাকে 30,000 টাকা সেবা দেওয়া মানে কি, 30,000 টাকা আমার আয় হয়ে গেছে, আমি তার কাছে এখন হলেও পাইবো, পরে হলেও পাইবো। সেই জন্য আমার 30,000 টাকা মূলধন বেড়ে গেছে, যেহেতু এটা আয়। এর মধ্যে দেখো এই 30,000 টাকার মধ্যে নগদে পাইছি আমরা 20,000 টাকা। 20,000 টাকা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কাছ থেকে আমরা নগদে 20,000 টাকা পাইলাম, তার মানে নগদ আমাদের 20,000 টাকা বাড়লো। এই যে আরও বাকি 10,000 টাকা থাকে, আমি তাদের কাছে কিন্তু পাই। ব্যবসায়ের ভাষায় যদি ব্যবসায় প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির কাছে টাকা পায়, সেটাকে দেনাদার বলা হয়। আর দেনাদার হচ্ছে একটা সম্পদ। আমাদের দেনাদারের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? বলো তো, দেনাদারের পরিমাণ বাড়ছে নাকি কমছে? সবাই কমেন্ট করো, দেনাদারের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? সবাই কমেন্ট করো, দেনাদারের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? সবাই কমেন্ট করো, দেনাদারের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? তাহলে আমাদের দেনাদারের পরিমাণ কিন্তু 10,000 টাকা বাড়ছে, কারণ আমরা তাদের কাছে এখন নতুন করে 10,000 টাকা পাবো। এখন এটা কিন্তু আমাদের সার্ভিস রেভিনিউ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সার্ভিস রেভিনিউ। ওকে, তাহলে আমাদের দেনাদার বাড়ছে। সবাই কত ভালো, কত সুন্দর বুঝে। আমরা একটা ক্লাস করেছি এর আগে, আজকে হচ্ছে এটা দ্বিতীয় ক্লাস। এত তোমাদেরকে আমি 1 ঘন্টা লাগে একটা অঙ্ক বুঝাই, তার মানে কি তুমি জীবনে যত অঙ্ক সামনে আসে সব অঙ্ক তুমি পারবা। সবাই কিন্তু পারে, দেখো সবাই লিখতেছে বাড়ছে, সবাই লিখছে, কারো ভুল হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে 18 তারিখের পরে সবাই কত অ্যাডভান্স, অনেক ভালো লাগে যে তোমরা এক ক্লাসের পরে অনেক কিছু পারো। 20 তারিখ, উইথড্র ফর ক্যাশ পার্সোনাল ইউজ 6,000 টাকা। উইথড্র মানে হচ্ছে উত্তোলন। উত্তোলন জিনিসটা আমি এখন উত্তোলন আমি কীভাবে বুঝবো? উইথড্র মানে উত্তোলন বিষয়টা কি? উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, উত্তোলন করেছে ক্যাশ 6,000 টাকা ফর পার্সোনাল ইউজ, মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য। মালিকে যদি ব্যবসা থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য যা কিছু নিয়ে যাবে সেটাই কি উত্তোলন হবে। মনে করো মালিকের একটা সাবানের দোকান, বড় সাবানের একটা ফ্যাক্টরি, তার ফ্যামিলিতে প্রতি মাসে মনে করো 10 প্যাকেট সাবান লাগে। সে যদি সাবানটাও তার ব্যবসায় নিয়ে যায়, তার ব্যবসা থেকে যদি সাবানটা সে বাড়িতে নিয়ে যায়, এটাও একটা ব্যবসার জন্য উত্তোলন। কথা কি বুঝছো?
এখন সে তার দরকার আছে, অবশ্যই তার ব্যবসা আছে, তার দরকার পড়তে পারে নগদ টাকা, সে তার ব্যবসা থেকে নগদ টাকা নিয়েছে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। এখন যদি মালিক উত্তোলন করে, এটা হচ্ছে ড্রয়িংস দেখো আমি ওইকে বাংলা কী পাই, মাইনাস হয়, ড্রয়িংস কী হয়, মাইনাস হয়, তার মানে উত্তোলন করলে মূলধন কী হয়, মাইনাস হয়। তো 6,000 টাকা যেহেতু উত্তোলন করেছে, আমার মূলধন কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের ড্রয়িংস, ওকে। তো মূলধন কমে গেছে 6,000 টাকা, এবং আমি যে এই টাকাটা যে মালিক নগদে নিয়ে গেছে, সেই কারণে আমাদের নগদ টাকা কমে গেছে হচ্ছে 6,000 টাকা। যেহেতু নগদ টাকা মালিকে নিয়ে গেছে, নগদ টাকা কমে গেছে কত, 6,000 টাকা। তাহলে নগদ টাকা কমছে, নগদ টাকা নেওয়ার কারণে নগদ টাকা কমছে 6,000 টাকা, এবং উত্তোলন করলে ব্যবসায়ের মূলধন কমে। এটা কি আমি বলছি? আমি কিন্তু বলিনি, এটা লুকাপি ছিল কিন্তু বলছে যে ওনার্স ইকুইটিকে বাংলায় তুমি 4টা উপাদান পাবা, সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। ডি মানে ড্রয়িংস উত্তোলন হলে মূলধন কমে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, কার জানি সমস্যা হচ্ছে? নুসাইবা নূর স্যার প্লিজ 18 নম্বরটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা নুসাইবা নূর, তুমি 18 নম্বরটা একটু খেয়াল করো। 18 নম্বর কী বলছে? আর্ন ফর সার্ভিস রেন্ডার। 18 নম্বরটা দেখো, আর্ন ফর সার্ভিস রেন্ডার 30,000 টাকা, মানে হচ্ছে আমরা 30,000 টাকার সেবা মানুষকে দিলাম। নুসাইবা নূর ভালো করে খেয়াল করো, 30,000 টাকার সেবা আমরা মানুষকে দিলাম। ওই 30,000 টাকার সেবার মধ্য থেকে আমরা নগদে পাইছি 20,000 টাকা, সেই জন্য 20,000 টাকা বাড়ছে, এবং বাকি যে 10,000 টাকা আমরা তাদের কাছে পাবো। তাদের কাছে পাওয়া মানে হচ্ছে আমাদের দেনাদার, তারা হচ্ছে দেনাদার, হচ্ছে সম্পদ। তাহলে দেনাদার বললো কত? 10,000 টাকা। এখন দেখো আমি 30,000 টাকার সেবা দিছি। মনে করো তুমি একটা কোনো প্রতিষ্ঠানে 1 মাস কাজ করছো, তোমার 30,000 টাকা তারা দিবে। তো তুমি যে 1 মাস কাজ করছো 30,000 টাকা তোমাকে দিবে, এখন 1 তারিখ হয়ে গেছে তোমাকে টাকা দেয় নাই, সেই জন্য কি তুমি ভাববা যে আমার আয় হয়নি? অবশ্যই তুমি ভাববা যে 30,000 টাকা আমার আয় হয়েছে, এর মধ্যে আমি নগদে পাইছি 20,000 টাকা, এবং আমার আরও 10,000 টাকা পাবো। কারো কাছে আমি কিছু পালে সেটা হচ্ছে দেনাদার বাড়ার কারণে এখানে 10,000 টাকা দেনাদার বাড়ছে। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? নুসাইবা নূর ক্লিয়ার? নুসাইবা নূর ক্লিয়ার হলে বলো। তারপর হচ্ছে 23 তারিখ, পেড ডেইলি টাইমস অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 10। দেখো আমরা যে জানুয়ারি 10 তারিখে বিজ্ঞাপন বাবদ একজন লোকের কাছে বাকিতে বিজ্ঞাপন দিয়ে আসছিলাম, সেটা আমরা 23 তারিখে পেড করে ফেলেছি। দেখো কি বলছে, পেড দ্য ডেইলি টাইমসের টাকা আমরা পেড করে ফেলেছি, অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 10। জানুয়ারি 10 তারিখে যে আমরা বাকিতে বিজ্ঞাপন দিয়ে আসছিলাম, সে টাকাটা আমরা আজকে পরিশোধ করে ফেলছি। কত টাকা? এই যে দেখো 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা বিজ্ঞাপন দিয়ে আসছিলাম, এখন আমরা টাকাটা দিয়ে দেবো। আমরা যদি পরিশোধ করে ফেলি, আমাদের 10,000 টাকা কি মাইনাস হবে না? অবশ্যই মাইনাস হবে। দেখো আমাদের 10,000 টাকা মাইনাস হলো, আমরা বুঝলাম, ঠিক আছে। আমরা নগদ টাকা দিচ্ছি, নগদ কমবে, মাইনাস। এখন আমি যে তাকে টাকাটা দিয়ে দিছিলাম, তাকে যে আমি টাকাটা দিয়ে দিছি, পাওনাদারকে যদি আমি টাকাটা দিয়ে দেই, আমার পাওনাদার কি আর থাকবে? আমি যদি 10,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার কি 10,000 টাকা পাওনাদার কমে যাবে না? অবশ্যই কমে যাবে, কারণ আমি তাকে পাওনাদারকে টাকা দিয়ে, আমি যদি পাওনাদারকে টাকা দিয়ে দিই, তাহলে তো পাওনাদারের পরিমাণ কমে যাবে, কারণ সে আমার কাছে আগে 10,000 টাকা পাইতো, এখন 10,000 দিয়ে দিছি, সে পাবে না। কথা কি বুঝছো? আমি যত দিছি তত আমার পাওনাদার কমবে, সেই জন্য এখান থেকে কিন্তু পাওনাদার কমছে। তাইলে নগদ কমছে 10,000, পাওনাদার কমছে 10,000। সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। নুসাইবা নূর ক্লিয়ার, থ্যাংক ইউ। তুমি বুঝলে, তোমাকে অবশ্যই আমি ধন্যবাদ দিব, কারণ তুমি বুঝতে পারা মানে হচ্ছে আমার সফলতা। বুঝতে পেরেছো? কারণ তোমাকে যদি আমি না বুঝাইতে পারি, এটা আমার ব্যর্থতা। ওকে, 23 তারিখের পর হচ্ছে 25 তারিখ, পারচেস এডিশনাল অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট 4,000 টাকা। পারচেস অত ক্রয় করা হয়েছে। আচ্ছা, যদি স্যার একটা ঘর থাকে, তাহলে কি ওই ঘরে যাবে? হ্যাঁ, যদি আমরা বিজ্ঞাপনের জন্য অ্যাডভার্টাইজিং পেয়াবল যদি আমরা একটা ঘর বানাইতাম ওই আরেকটা দায় হিসাবে, তাহলে ওই ঘরটা থেকে কমতো, ঠিক আছে এটা। আচ্ছা ওকে, সমস্যা নেই। 25 তারিখ হচ্ছে পারচেস এডিশনাল অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট। আমরা এডিশনাল অফিস সাপ্লাইস কিনছি অন অ্যাকাউন্ট, মানে বাকিতে। তো কত তারিখ? 25 তারিখ। খেয়াল করো, আমরা বাকিতে কিনি বা নগদে কিনি, অফিস সাপ্লাইস কিনছি, আমাদের অফিস সাপ্লাইস কিন্তু বাড়বে। কত টাকার কিনছি রে? 4,000 টাকা আমরা অফিস সাপ্লাইস কিনছি, তাহলে 4,000 টাকা অফিস সাপ্লাইস আমাদের বাড়লো। এখন কথা হচ্ছে, যদি নগদে কিনতাম, নগদ টাকা আমাদের কমে যাইতো, নগদ টাকা কি হইতো? আমাদের কমে যাইতো। কিন্তু আমরা নগদে কিনি না, আমরা কি কিনছি? বাকিতে কিনলে আমাদের কাছে ওই ব্যক্তিরা টাকা পাবে, তার মানে কি আমাদের দায় বাড়লো, পাওনাদার বাড়লো। তাহলে আমাদের অফিস সাপ্লাইস বাড়লো 4,000 টাকা, আর পাওনাদার বাড়লো কত? 4,000 টাকা। এটারও কিন্তু কোনো মন্তব্য নাই, দেখছো? এটারও কোনো মন্তব্য নাই।
আজকে শিখাই দেবো তোমাদের মন্তব্য কী জিনিস, মন্তব্য কীভাবে হয়। সাপ্লাইজ বাড়বে, এপি বাড়বে। থ্যাংক ইউ স্যার। 23-এর রিমার্ক কী হবে? রিমার্ক হবে না, 23-এর রিমার্ক হবে না, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো রিমার্কটা কীভাবে হয়, কখন হয়, কখন হয়। রিমার্কস নিয়ে আজকে শুধু কথা বলবো ইনশাল্লাহ। রিমার্কস যে তোমরা, আমি জানি একদম প্রত্যেকে, আমি এখানে জানি 100 থেকে 90% স্টুডেন্টই তোমরা মুখস্থ করে আসছো রিমার্কস কখন হয়, কখন হয় না এবং কেন হয়। আজকে রিমার্কস নিয়ে আমি কথা বলবো, খালি অঙ্কটা শেষ হইতে দাও। 31 তারিখ দেখো, পেড এমপ্লয়িজ স্যালারিজ। পেড পরিশোধ করা হলো, এমপ্লয়িজ হচ্ছে কর্মচারীদের বেতন, স্যালারিজ অথবা বেতন 5,000 টাকা। তো আমি যদি কর্মচারীদের বেতন 5,000 টাকা পরিশোধ করি 31 তারিখে, হ্যাঁ, তাহলে আমাদের নগদ টাকা অবশ্যই 5,000 টাকা কমবে। এবং স্যালারি হচ্ছে একটা খরচ, খরচ হলে কী কমে? মূলধন কমে। খরচ হলে কী কমে? মূলধন কমে। সেই জন্য আমার নগদ টাকা কমছে এবং মূলধন কমছে কত? 5,000 টাকা। এখানে আমি কী লিখবো? স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ কি? এক্সপেন্স লিখবো, ঠিক আছে? আজান দিতেছে, একটু হোল্ড। আচ্ছা, এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু কমেন্ট লেখো। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু কমেন্ট লেখো। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু কমেন্ট লেখো। 20 তারিখে ড্রয়িংস ভাই। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু কমেন্ট ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত যারা ক্লিয়ার এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দাও। আমি একটু আজানের জন্য নিরাপত্তা নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার লিখে দাও এবং লাভ ব্রিক দিতে থাকো। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার লেখো এবং লাভ ব্রিক দিতে থাকো। প্লিজ সবাই একটু লাভ ব্রিক দিতে থাকো, সবাই লাভ ব্রিক দিতে থাকো। এই পর্যন্ত ক্লিয়ার। নাবিল ক্লিয়ার, রনি ক্লিয়ার, আচ্ছা, সাদিকুল ইসলাম ক্লিয়ার, তন্নি ক্লিয়ার। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার লিখে দাও। হুসাইন, আচ্ছা, ক্লিয়ার। সবাই ক্লিয়ার। ইসরাত জাহান ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার লেখো, হ্যাঁ, আজানটা যাক, সবাই একটু ক্লিয়ার লেখো। মুশফিকা জাহান ক্লিয়ার। সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো। আচ্ছা, স্যার ডিরেক্ট দিচ্ছ কে আমি জানি না। স্যার ডিরেক্ট দেওয়ার কারণ কি? শান্ত রয় ক্লিয়ার, সুইট রাফা ক্লিয়ার, নুসাইবা নূর ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার। সবাই কিন্তু ক্লিয়ার। এই যে সমীকরণটা একদম ইজি, হ্যাঁ, সবাই কিন্তু ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি? সুমন আহমেদ ক্লিয়ার, উজ্জ্বল হক ক্লিয়ার। ভাই কারো কোনো সমস্যা নেই, সবাই কিন্তু ক্লিয়ার। দেখছো ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত কয়টা ক্লাস করলাম? জাবেদার 4টা ক্লাস, আর এটা টেবুলারে এর আগে একটা ক্লাস করছি, আচ্ছা একটা ক্লাস। এটার আরও 2টা ক্লাস হবে, 2টা ক্লাসে নতুন কিছু আসবে যেগুলো তোমরা আগে করো নাই, একবারে নতুন। এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, তোমাদের সমস্যা হবে। দেখো সবাই ক্লিয়ার। লামিয়া আক্তার জান্নাত ক্লিয়ার, দিলরুবা ক্লিয়ার, হ্যাঁ, দিলরুবা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ফুল ম্যাথ করে ফেলছি। দেখো আরেকজনে ফুল ম্যাথ করে ফেলছে, থ্যাংক ইউ। যে ফুল ম্যাথ করছে সে কিন্তু অন্য কোথাও পড়ে না, সে কিন্তু আমার ফ্রি ক্লাসই করে। আচ্ছা, তো চলো আমরা এর পরবর্তীতে যাচ্ছি। দেখো এরপরে খেয়াল করো, দ্বিতীয় 31। দেখো 31 কিন্তু 2টা। রিসিভ ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড অন জানুয়ারি 18। রিসিভ ফ্রম কাস্টমার ক্যাশ। আমরা ক্যাশ টাকা রিসিভ করেছি, আমরা ক্যাশ টাকা রিসিভ করেছি কাস্টমারের কাছ থেকে। হু হ্যাভ প্রিভিয়াসলি, হ্যাঁ, যেটা ঘটেছিল পূর্বে, হ্যাঁ, বিন বিল্ড অন জানুয়ারি 18। দেখো জানুয়ারি 18 তারিখে আমরা বাকিতে সেবা দিয়েছিলাম 10,000 টাকা। এই 10,000 টাকা আজকে আমরা 31 তারিখে আইসা পাইলাম। তো আমরা যদি 10,000 টাকা 31 তারিখে আইসা পাই তাহলে আমাদের 10,000 টাকা কিন্তু বাড়বে, আমাদের 10,000 টাকা কিন্তু বাড়বে। এখন কে টাকা দিচ্ছে? আমরা যাদের কাছে পাইতাম তাদেরকে বলা হয় দেনাদার। দেনাদারে আমার যদি 10,000 টাকা দেয়, দেনাদার কি পরিমাণ কমলো নাকি বাড়লো? বলো তো, দেনাদারের পরিমাণ কমলো নাকি বাড়লো? বলো, দেনাদারের পরিমাণ কমলো নাকি বাড়লো? দেনাদারের পরিমাণ কি কমলো নাকি বাড়লো? আচ্ছা নোবা, এটা হচ্ছে এম এ কালাম স্যারের বই। এম এ কালাম স্যারের বই থেকে পড়াচ্ছি এবং তোমরা বিভিন্ন বই পাইবা। এনইউ বিবিএস 2005 সালে এটা আসছে, একটু বড় মেয়ে দেখে আমি এটা করাচ্ছি। আচ্ছা, তাহলে কিন্তু আমার দেনাদার কমছে। আমি যদি 18 তারিখে আমি বাকিতে সেবা দিয়েছিলাম, ওইখানে আমি 10,000 টাকা পাইতাম। তো আজকে ওই ব্যক্তি এসে আমাকে টাকা দিয়ে গেল, তো টাকা দিলে আমার 10,000 টাকা কিন্তু সরাসরি ক্যাশ বেড়ে যাবে। এবং ওই লোকে আমার দেনাদার ছিল, তারা যদি আমাকে টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু দেনাদারের পরিমাণ কমে গেল। তাহলে নগদ কমছে আর হচ্ছে দেনাদার কমছে। খেয়াল করো ভালো করে, আজকে রিমার্কসের জন্য অপেক্ষা করবা, আজকে রিমার্কসের জন্য অপেক্ষা করবা। এরকম মিস কিন্তু কেউ দিবা না। রিমার্কস কিন্তু আজকে রিমার্কস নিয়ে কথা হবে, ঠিক আছে? সবাই কত কমেন্ট করে বলতেছে কমলো, সবাই পারে।
কারো কোনো সমস্যাই নেই, সবাই পারে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ যে রেগুলার ক্লাস করতেছো এবং আমাদের এইচডব্লিউ রেগুলার করতেছো। ইনশাল্লাহ শুধু আমার কাছে প্রাইভেট পড়ে তোমরা ডিপার্টমেন্টে এক একজন হাইস্ট রেজাল্ট করবা, এটা আমার একবারে বিশ্বাস হয়েছে যে তোমরা এটা ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আমি জানি এখানে অনেকে আছে অনেক ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। সম্পূর্ণ বইটা আমি এভাবে শেষ করে দেব একদম ফ্রিতে। তারপরে দেখো 3 নাম্বার 33 দেখো, মানে 31 নাম্বারে 3 নাম্বার 31, মানে 31 আগে 4টা লেনদেন আছে। থার্ড 31 নাম্বার দেখো, রিসিভিং ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার। আমরা রিসিভ করছি ফ্রম ক্যাশ, হ্যাঁ ক্যাশ টাকা রিসিভ করছি ফ্রম এ নিউ কাস্টমার। নতুন আরেকজন কাস্টমার বা গ্রাহক আসছে ফর সার্ভিস রেন্ডার 10,000 টাকা। মানে হচ্ছে আমরা আবার নতুন করে কাউকে সেবা দিছি, ওই নতুন কাস্টমার থেকে আমরা আবার 10,000 টাকা পেয়েছি। তাহলে যদি আমরা 10,000 টাকা পাই, আমাদের 10,000 টাকা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই 10,000 টাকা বাড়বে। এবং আমরা সেবা দিয়েছি, সেবা দেওয়ার মাধ্যমে আমরা 10,000 টাকা পেয়েছি। আমরা কাউকে সেবা দিয়ে কোনো কিছু অর্জন করতে পারলে সেটা হচ্ছে আমাদের জন্য আয়। আয় হলে কি বাড়ে? মূলধন বাড়ে। তাহলে মূলধন বাড়বে হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে আমি কি লিখবো? সার্ভিস রেভিনিউ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আর একটা লেনদেন আছে। ওকে, তারপরে আমি বলবো যে কার কোন নাম্বারে সমস্যা আছে। যে ক্যাশ বাড়বে, ক্যাপিটাল বাড়বে। থ্যাংক ইউ, সবাই ভালো পারো ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ ভালো পারো, সবাই ইনশাল্লাহ ভালো পারো। তারপরে দেখো, আচ্ছা তারপর হচ্ছে 31, পে টেলিফোন গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিলস 3,000 টাকা। টেলিফোন বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, জানোই তো, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, আচ্ছা অথবা টেলিফোন বিল। সবগুলা বিলই কি আমাদের জন্য খরচ নাকি আয় বলো তো? আমাদের জন্য খরচ নাকি আয়? সবাই এতটুকু বলো যে এগুলা কি আমাদের জন্য খরচ নাকি আয়? 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 বলো। আমরা যদি পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল যদি পরিশোধ করি, এগুলা কি আমাদের জন্য খরচ না? পরিশোধ করলে কি খরচ নাকি আয় বলো? আমরা পরিশোধ করলে আমাদের নগদ টাকা চলে যাবে কত টাকা? 3,000 টাকা। নগদ টাকা 3,000 টাকা কমে যাবে। তাহলে লুকা পিসিউলি কি বলছে? যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কখনো খরচ হয়, ব্যয় হয় অথবা ক্ষতি হয়, তাহলে কোথায় কি কমবে? আপনার মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব কমবে। সবাই পারতেছো এটা খরচ হয়, সবাই পারতেছো খরচ হয়। স্যার 31-এর 1 নাম্বারটা বুঝান। সবাই পারতেছে এটা খরচ হয়। তাহলে আমার 3,000 টাকা খরচ। ওকে, তাহলে এটা আমার কি খরচ? ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস এক্সপেন্স। এখন আমরা চলে যাব মন্তব্যে। তোমাদের সমস্যা দেখবো একটু, কার কত নাম্বার সমস্যা আছে একটু সমস্যা বলো। একটু সমস্যা বলে আমি মন্তব্যে চলে যাব। আজকে যারা মন্তব্য শুনবা না, তারা মন্তব্যের ব্যাপারে সবসময় কি থাকবা? বোকা থাকবা, বলদ থাকবা। হ্যাঁ, আজকে মন্তব্য দেখাবো যে কেন মন্তব্য হয়েছে, কেন মন্তব্য হয়নি। ঠিক আছে, কে জানি কত নাম্বার বলছিলা? আচ্ছা, সবাই সব কিছু পারো। কারো কি কোনো সমস্যা আছে? কারো কি কোনো নাম্বার সমস্যা আছে? আমি এখন রিমার্কস করব। এখন আমি কি করব? রিমার্কস করে তারপরে আমি সলিউশনটা মিলাবো। আমি কিন্তু এখন রিমার্কস করব, তারপরে সলিউশনটা মিলাবো। সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো। অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার লেখো এবং লাভ ব্রেক দিতে থাকো। আমি এখন খরচ বুঝাবো। সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো। 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 আমি কিন্তু এখন তোমাদেরকে রিমার্কস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের মন্তব্য, যেটা হচ্ছে আমাদের মন্তব্য। এর আগে তোমরা 2-3 জনে ক্যাশটা করো আর হচ্ছে 2-3 জনে ক্যাপিটালটা করো। ক্যাশটা করো আর হচ্ছে ক্যাপিটালটা করো। ক্যাশটা করো আর ক্যাপিটালটা করো। এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ তন্নি। সবাই এখন কেউ যায় না, আমি এখন রিমার্কসটা বুঝাবো। সবাই রিমার্কসটা ভালো করে খেয়াল করো, কেউ যায় না। রিমার্কসটা কিন্তু এখন শুরু করে দিলাম। রিমার্কসটা কিন্তু শুরু করে দিলাম। হ্যাঁ, আমরা এখনই রিমার্কসটা শুরু করে দিব। সবাই রিমার্কসটা দেখো। রিমার্কস বা মন্তব্য, এটা আমাদের কেন মন্তব্য কখন আসবে, কোনটা আসবে সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো রিমার্কস, ঠিক আছে, রিমার্কস, রিমার্কস দেখো, রিমার্কস। এখন মনে করো আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, ওই মালিক বলছে, ভালো করে খেয়াল করো, আমি যে গল্পটা বলতেছি গল্প থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। দেখো রিমার্কস হয়তো বা অনেকে মুখস্থ করে আসছো, কখন রিমার্কস দিবা কখন দিবা না, এটা অনেকের মাথায় আসে না। ভালো করে দেখো, আমি মনে করো কোনো একটা দোকানে চাকরি করি, ওই মালিক আমাকে বলছে, দেখ শহীদুল,
আজকে যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো তুই একটা টেবুলার অ্যানালাইসিস করে রাখিস, আমি আয়সা যাতে এক নজরে দেখতে পারি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি হইলো কি না হইলো। হ্যাঁ, আমি তখন টেবুলার অ্যানালাইসিসটা তৈরি করে রাখলাম। আমি যেহেতু আমি তার অধীনে কাজ করি, মালিকে বলছে আমাকে করতে হবে, মনে করে এই যে আমি তৈরি করলাম, ঠিক আছে। আজকে এই লেনদেনগুলো ঘটলো। এখন উনি আসছে, আমাকে আয়সা বলল, এখন এটা দেখলো। দেখো প্রথমে দেখো আমার ক্যাশ বাড়ছে, মূলধন বাড়ছে। আচ্ছা বলো তো, ক্যাশ বাড়ছে, মূলধন বাড়ছে, আমি যদি রিমার্কসটা না দেই, মনে করো আমি ইনভেস্ট লিখলাম না, আমি লিখলাম না, রিমার্কস আমি লিখলাম না, মালিকে কি বলতে পারবো যে কেন মূলধনটা বাড়ছে? যদি আমার মন্তব্য যদি ভালো লাগে, অবশ্যই লাভ রেট সাথে সাথে লাভ রেট দিতে হবে। মালিকে যদি আমি যদি মালিকে একটা সামনে নিয়ে দেই, মালিকের সামনে আমি প্রদর্শন করলাম, এখানে ক্যাশ বাড়ছে 30,000 টাকা, সে জানে। মূলধন বাড়ছে 30,000 টাকা, কেন বাড়ছে? আমি যদি মন্তব্যটা না লিখি, সে বলতে পারবে? সে কখনোই বলতে পারবে না, কারণ মূলধন অনেক কারণে বাড়ে, ঠিক আছে। কী কারণে যে মূলধন বাড়বে সে কখনোই এটা বলতে পারবে না। তার মানে হচ্ছে আমি বুঝতে পারলাম যে ওই লেনদেনগুলোর সাথে আমার অবশ্যই রিমার্ক দিয়ে দিতে হবে, যে লেনদেনগুলো এখানে দেখা মাত্র বোঝা যায় না যে এই লেনদেনগুলা কী কারণে বাড়ছে অথবা কী কারণে কমছে। বুঝতে পেরেছ? এই জন্য আমি এখানে কী লিখব? ইনভেস্ট। সেকেন্ডটা দেখো, এখানে 10,000 টাকা বাড়ছে, এখানে সেকেন্ড হচ্ছে 10,000 টাকা কমছে, এখানে 10,000 টাকা কমছে, এখানেও 10,000 টাকা কমছে। এখন মালিকে কিন্তু বুঝতেছে যে তার ক্যাশ কমছে, মূলধন কমছে, মালিকে বুঝবো কোনো একটা খরচ হয়েছে, মূলধন কমছে, কিন্তু কী খরচ হইলো? তুই কী খরচ দেখালি? এই টাকা কই নিলি, কী করলি তুই? তখন আমি যদি এখানে রেখে দেই যে এটা রেন্ট এক্সপেন্স, তার মানে বুঝবো, মালিকের সাথে সাথে বুঝবো যে এখানে ক্যাশ 10,000 টাকা কমছে এবং মূলধন 10,000 টাকা কমার কারণ কি? কারণ হচ্ছে শহীদুলে রেন্ট এক্সপেন্স বাবদ আজকে টাকা দিছে, সেই জন্য এই 10,000 টাকা কমছে। বুঝতে পেরেছ? এখন খেয়াল করো, আচ্ছা আমি রেজাল্ট দেখতেছি। এখন দেখো এই দিকে দেখো, যেমন 5 তারিখ দেখো, 5 তারিখ লেনদেনটা দেখো। 5 তারিখে দেখো আমাদের ইকুইপমেন্ট বাড়ছে আর হচ্ছে ক্যাশ হচ্ছে আমাদের কমছে। তো এটা যদি মালিকে দেখে যে 5 তারিখের লেনদেনের কারণে নগদ বাড়ছে 25,000 টাকা আর নগদ কমছে 25,000 টাকা, 5 তারিখের লেনদেনের কারণে নগদ কমছে 25,000 টাকা আর ইকুইপমেন্ট বাড়ছে 25,000 টাকা, তার মানে মালিকের সাথে সাথে বুঝতে পারবো যে এই 25,000 টাকা দিয়া ইকুইপমেন্ট কেনা হয়েছে, সেজন্য ইকুইপমেন্ট বাড়ছে, নগদ টাকা কমছে। এর কোনো মন্তব্য দেওয়ার দরকার নাই, কারণ মালিক এই চার্ট দেখে বুঝতে পারবো যে এটার মন্তব্য হয়েছে বা হয় নাই। এটার মন্তব্য কোনো লাগবে না, কারণ সে এখানে তাকাইবে না, কারণ সে এখান থেকে বুঝতেছে যে ইকুইপমেন্ট বাড়ছে 25,000 টাকা আর নগদ কমছে 25,000 টাকা। তার মানে কি হলো, আজকে মনে হয় নগদ টাকার 25,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনছে। কার কার কাছে ব্যাখ্যা ভালো লেগেছে অবশ্যই, কার কাছে ব্যাখ্যা, আচ্ছা এটা কি 2500 টাকা 5 তারিখে? না, 5 তারিখে তো 25,000 টাকায় দেওয়া, 5 তারিখে 25,000 টাকা। যার কাছে ব্যাখ্যাটা ভালো লেগেছে, কেন ব্যাখ্যা হয়েছে কেন ব্যাখ্যা হয়নি, সেটা এখন ভালো করে সবাই লাভ বৃদ্ধি থাকো এবং লাভ কমেন্ট করতে থাকো। এখন আমি তোমাদেরকে বলে দেই, এইভাবে আমাদের যেগুলা মূলধনের ঘরে আসতেছে, মূলধন বাড়তেছে কমতেছে, আমরা কিন্তু বলতে পারবো না যে কী কারণে মূলধন বাড়তেছে কী কারণে কমতেছে। সেই জন্য যে অ্যাকাউন্টগুলো মূলধনে আসবে সেই অ্যাকাউন্টগুলোর জন্য আমাকে অবশ্যই মন্তব্য দিতে হবে, কারণ মূলধন বাড়া কমার কারণ হচ্ছে 4টা। আমি কিন্তু কখনোই ক্লিয়ার করে বলতে পারবো না আমার কী বাবদ খরচ হয়েছে অথবা কী বাবদ আয় হয়েছে। সেই জন্য মূলধনের ঘরে যে অ্যামাউন্টগুলো যাবে সেই অ্যামাউন্টগুলোর জন্য অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, এবং এই রিমার্কসটা হচ্ছে একটা ফরজ, কারণ এই রিমার্কস না দিলে একজন মালিক তার কর্মচারী কি চোর নাকি বাটপার সে কখনোই ধরতে পারবে না, ঠিক আছে। কারণ সে হঠাৎ করে 10,000 টাকা কমায় খরচে 10,000 টাকা দেখা দিব, কোনো ব্যাখ্যা নাই, বলবো সে স্যার আমি এটা খরচ করছি, এই সেই কথা কি বুঝতে পেরেছো? ওকে, সবাই তাহলে বুঝতে পেরেছো যে আমাদের কেন রিমার্কস হয় এবং রিমার্কসটা কেন দরকার। তাহলে তোমরা কি অল ক্লিয়ার? রিমার্কস কেন হয়েছে অল ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটা সলিউশন মিলাবো। কে জানি বলছিলা কত টাকা হয় মূলধনটা, একটু করতো, এখানে 3 লাখ, সবাই একটু করো, ক্যাশটা কত হয় মূলধনটা করো, কত হয় দেখো, 3 লাখ মাইনাস হচ্ছে 10,000 মাইনাস হচ্ছে আবার 10,000 প্লাস হচ্ছে 30,000
মাইনাস হচ্ছে 6000, মাইনাস হচ্ছে 5000, প্লাস হচ্ছে 10000, মাইনাস হচ্ছে 3000। তাহলে আমাদের মূলধন হচ্ছে 3,06,000, 3,06,000 টাকা হচ্ছে আমাদের মূলধন। দেখো আমি এখানে টাকা লিখছি শুধু, এই টাকাগুলো আসলে এখানে আসবে না, আমি খেয়াল করি নাই, আমি পুরোগুলো লিখে ফেলছি। আচ্ছা, আমাদের তো এখানে লেনদেন হয়েছে, এটা তো হবে না। আচ্ছা দেখো, আমাদের নিচের ঘর হবে এটা, তো এখানে হচ্ছে আমাদের 25,000, এখানে হচ্ছে আমাদের 9,000। আচ্ছা, তো আর এখানে হচ্ছে আমাদের নাই, হবে না। আর এখানে হচ্ছে আমাদের 4,000 টাকা থাকে যোগ করে, আর এখানে হচ্ছে 3 লক্ষ কত রে, 6,000, তো 3,06,000। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই ক্যাশ কত হবে, দেখো দুইটা কিন্তু মিলবে, আমাদের দুইটা পাশ কিন্তু মিলবে, সবাই কিন্তু অল ক্লিয়ার। তাহলে আমাদের শুরুতে 3 লক্ষ, আচ্ছা এটা 3 লক্ষ আমি একটু করতেছি, যা যদি আমাদের অঙ্ক ভুল হয়ে যায় সেটা আমরা ধরতে পারবো না, সেই জন্য আমিও করতেছি। 3 লক্ষ মাইনাস 10,000, মাইনাস হচ্ছে 25,000, তারপরে মাইনাস হচ্ছে 5,000, প্লাস হচ্ছে 20,000, মাইনাস হচ্ছে 6,000, মাইনাস হচ্ছে 10,000, কারণ এটা তো সলিউশন নেই। হ্যাঁ, সলিউশন নাই মানে কি, আমরা ভুল করলে ভুল হয়ে যাবে। তারপর হচ্ছে 5,000 মাইনাস, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 10,000, 10,000 দুইবার 20,000, মাইনাস হচ্ছে 3,000। তাহলে কত হইলো এখানে, 2,76,000। তাহলে এখানে হচ্ছে 2,76,000। যাই হোক, ইনশাল্লাহ আমাদের অঙ্ক মিলে যাবে, কারণ আমাদের কনফিডেন্স আছে। তাহলে আমরা এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। তাহলে এখানে আমাদের টোটাল কত আছে দেখো তো একটু। তোমরা এটাকে মুছবা, পেন্সিল দিয়ে তো করবা, এটা মুছবা, এটা একটু মুছে দিবা। ঠিক আছে, এটা একটু মুছে দিবা। মুছে দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের যোগফল কত হচ্ছে। তাহলে 2,76,000 প্লাস হচ্ছে 25,000 প্লাস হচ্ছে 9,000, কত হলো 3,10,000 টাকা। এখানে আমাদের এখানে হচ্ছে 3,10,000 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু বইয়ে উত্তর কিচ্ছু দেওয়া নাই, 3,10,000 টাকা যে উত্তর এটা কিন্তু দেওয়া নাই। এখানে হচ্ছে 3,10,000 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের অঙ্ক সম্পূর্ণভাবে মিলে গেছে। তাহলে প্রমাণ হয়ে গেল কি, এ সমান এল প্লাস ও ই, মানে এ হচ্ছে 3,10,000, এল প্লাস ও ই মিলে 3,10,000 টাকা। সবাই ক্লাসটা কেমন ছিল অবশ্যই বলবা। ঠিক আছে, এসএসসি এইচএসসি 4th ইয়ার পরেও রিমার্কস বুঝতে পারি নাই, কিন্তু এখন পারি, পানির মতো ক্লিয়ার। হ্যাঁ ভাই, রিমার্কসটা কেন হয়েছে দেখছো, কোন কোন লেনদেনে রিমার্কসটা হবে, কোন কোন লেনদেনে রিমার্কস হবে না ভাই আমার বলার দরকার নেই। আমি তোমাদেরকে লুকা পিসুলির মতে আমি একদম সুন্দর একটা ঘটনার মাধ্যমে আমি ব্যাখ্যা দিয়ে দিছি যে কখন রিমার্কস হবে, কখন রিমার্কস হবে না। ঠিক আছে, কারণ আমি যদি এই চার্ট দেখে বুঝতে পারি যে আমার এটা বাড়ছে এটা কমছে, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি না বুঝতে পারি এমন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাকে রিমার্কস দিতে হবে। ভাইয়া যদি সার্ভিস রেভিনিউর গড় থাকতো তাহলে 18 তারিখে, ভাই সার্ভিস রেভিনিউর গড় যদি দাও তাহলে 18 তারিখে সার্ভিস রেভিনিউটা বাড়বে, কোনো সমস্যা নেই। সার্ভিস রেভিনিউ গড় হলে আয় হলে তো আয় বাড়বো, ব্যয় হলে কমবে। এগুলো তুমি আমি যেভাবে করেছি এভাবেই করো, কোনো সমস্যা নেই, আলাদা করে ঘর দেওয়ার দরকার নেই। ক্যাপিটাল থেকেই তুমি কাজ করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অনেক ভালো, খুবই সুন্দর। আচ্ছা রিয়াজ হাসান, আচ্ছা সার্ভিসের রেভিনিউ ঘর থাকলে সার্ভিস রেভিনিউতে যাইতো। হ্যাঁ, যদি তুমি আলাদা করে ঘর করো, যদি মনে করো রেভিনিউর একটা ঘর করবা, খরচের ঘর করবা, এগুলো করলে একটু অনেক বেশি ঝামেলা হবে, আর এগুলো করা আসলে সুন্দর না। হ্যাঁ, তুমি এটা দিয়ে করতে, সার্ভিস রেভিনিউ ঘর হলে সার্ভিস রেভিনিউ বাড়বে, যদি খরচের ঘর হয় তাহলে খরচে মাইনাস দিকে যাবে, বুঝছো? এখানে হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ সবাই হয়েছে, আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট, হ্যাঁ অনেক ভালো। ওকে, তো আমরা এখন সার্ভিস রেভিনিউ তো 30,000 টাকা হয়তো, হ্যাঁ সার্ভিস রেভিনিউ তো 30,000 টাকাই আছে, সার্ভিস রেভিনিউ 30,000 টাকা আছে। তাহলে তোমাদের আজকে এইচডাব্লিউ হচ্ছে, তোমাদের এইচডাব্লিউটা আমি একটু দিতেছি, সবাই এইচডাব্লিউটা লেখো। এটার উপরে এইচডাব্লিউ দিচ্ছি, দেখো বোঝা যায় কিনা, এটার উপরে এইচডাব্লিউ দিয়ে বোঝা যাবো। আচ্ছা, এটার উপরে এইচডাব্লিউ দিলে বোঝা যাবো, দেখো তো। আচ্ছা, তা আমি দিতেছি প্রথম হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের এইচডাব্লিউ হচ্ছে, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের এইচডাব্লিউ হচ্ছে 3-54 পৃষ্ঠা, 3-54 পৃষ্ঠা হচ্ছে C14 এবং হচ্ছে C15। ঠিক আছে, তোমরা আগে যে করছিলা C10 12-13 করছিলা না, এখানে 14-15 করবা। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে 2-48 পৃষ্ঠা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে 2-48 পৃষ্ঠা, C14 আর হচ্ছে C15। মানে তোমরা গত ক্লাসে যে হোমওয়ার্ক করছিলা 12 আর 13,
ওইখান থেকে 14-15 করবা। এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমাদের ইয়ারের। তারপর হচ্ছে মার্কেটিং হচ্ছে 3-47, 3-47 C14 আর হচ্ছে C15। ঠিক আছে, তোমাদের গত ক্লাসে যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 12 এবং 13, ওইখান থেকেই 14 এবং 15 করবা। মানে হচ্ছে এই অধ্যায়ের কোনো অঙ্ক আমাদের বাকি থাকবে না। তো সবাই এখনও পর্যন্ত আসো 28 জন ইনশাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ লিখে দাও। আমি এখন বিদায় নিব। আমরা প্রায় 1 ঘন্টা ক্লাস নিয়ে নিয়েছি ইনশাল্লাহ। এবং আমাদের যে এইচডাব্লিউ দেওয়া হয়েছে সেই এইচডাব্লিউ সমাধানের জন্য আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। আপাতত মেসেঞ্জার গ্রুপে মেম্বার ম্যাক্স। তারপরও যারা এইচডাব্লিউ করতে আগ্রহী তাদেরকে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জয়েন করানো হবে। যারা এইচডাব্লিউ করে না তাদেরকে রিমুভ করে। কথা কি বুঝতে পেরেছো? সবাই ভালোভাবে এইচডাব্লিউ করবা এবং সাবমিট করবা। ওকে, ম্যানেজমেন্ট হচ্ছে 2-48 পৃষ্ঠা C14 আর হচ্ছে C15। 2-48 পৃষ্ঠা C14 আর হচ্ছে C15। 2-48 পৃষ্ঠা C14 আর হচ্ছে C15। তো সবাই তাহলে আলহামদুলিল্লাহ সবাই ভালো লেগেছে। ওকে, তোমরা এইচডাব্লিউ করো। আমরা আরও 2টা ক্লাস নেব। কালকে কিন্তু নতুন ক্লাস, হ্যাঁ, কালকে কিন্তু এইটার হচ্ছে নতুন ক্লাস। সবাই আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সবার প্রতি ভালোবাসা রইল। তোমরা সবাই এইচডাব্লিউ করে জমা দিয়ে দিবা। ঠিক আছে, এইচডাব্লিউ সমস্যা হলে আমি অবশ্যই তোমাদেরকে কি করব, অবশ্যই তোমাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপের সমাধান করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস হচ্ছে আবার মঙ্গলবারে। আসসালামু আলাইকুম।